আচ্ছা দেখুন, পশু চিকিৎসক হিসাবে আমাদের কাছে একটা সিনারিও কিন্তু খুব কমন, তাই না? ধরুন কেউ এলেন তার প্রিয় বিড়ালটাকে নিয়ে রেগুলার চেকআপের জন্য। সবকিছু হয়তো ঠিকঠাকই চলছে, কিন্তু যাওয়ার আগে একটু ইতস্তত করে বললেন, ডাক্তার সাহেব ওর না আরেকটা সমস্যা হচ্ছে, মানে মাঝে মাঝে বিছানা থেকে মোজা টেনে নামায়, কখনো আবার আলতো করে কামড়েও দেয়। এই ধরনের অপ্রত্যাশিত প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। ঠিক তাই। আর এই ছোটখাটো বা কখনো কখনো বড় আচরণগুলো এগুলো মালিকদের বেশ চিন্তায় ফেলে দেয়। তো আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে চাইছি। বিড়ালের কিছু কমন আচরণগত সমস্যা, সেগুলোর পেছনের কারণ, এগুলো আর কি। হ্যাঁ, আর আমাদের এই আলোচনাটা মূলত কিছু প্রফেশনাল গাইডলাইন আর পশু আচরণ বিদ্যা নিয়ে লেখা কিছু বই, যেমন ধরুন এ প্রফেশনালস গাইড টু ফেলাইন বিহেভিয়ার বা বিহেভিয়ার প্রবলেমস অফ দ্য ডগ অ্যান্ড ক্যাট, এগুলোর তথ্যের উপর ভিত্তি করে। আমাদের উদ্দেশ্যটা হলো যারা বিড়াল পোষেন বা ভালোবাসেন তাদের একটা ধারণা দেওয়া যে আমরা ভেটরা কিভাবে এই সমস্যাগুলো দেখি, কিভাবে কারণ খোঁজার চেষ্টা করি। একদম, যাতে তারা তাদের বিড়ালটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারেন, আর কখন যে একজন প্রফেশনালের সাহায্য নেওয়া দরকার সেটাও যেন আঁচ করতে পারেন। ভাবা যেতে পারে আমরা দুজন সহকর্মী যেন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছি, তাই না? পশুদের ভালো রাখার জন্য। ঠিক। তাহলে প্রথমেই আসি কনসালটেশন বা পরামর্শ নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে। একটা জরুরি বিষয় কি বলুন তো, এই আচরণের সমস্যাগুলো এগুলো কিন্তু ওই রেগুলার চেকআপের অল্প সময়ে মানে ছট করে আলোচনা করে ফেলার মতো না। ঠিক, এর জন্য আলাদা করে সময় নেওয়াটা খুব দরকারি। অন্তত 1-1.5 ঘন্টা তো লাগতেই পারে, কারণ অনেক ডিটেলস জানতে হয়। একদম, এটা অনেকটা কি বলবো, একটা জিগসো পাজল মেলানোর মতো। ছোট ছোট তথ্যের টুকরো জুড়ে পুরো ছবিটা বুঝতে হয়। আর এর জন্য সবচেয়ে জরুরি হলো বিড়ালটার পুরো ইতিহাস জানা, মানে কবে থেকে সমস্যাটা শুরু হলো, তার আগে বা পরে বিশেষ কিছু ঘটেছিল কিনা। হ্যাঁ, আমরা অনেক সময় একটা টাইমলাইন তৈরি করতে বলি বা একটা ডায়েরি রাখতে বলি, যেখানে সব ঘটনা নোট করা থাকবে। সময় বাঁচানোর জন্য আর সব তথ্য যাতে ঠিকঠাক পাওয়া যায়, সেজন্য অনেক সময় আগে থেকে একটা প্রশ্নমালা দিয়ে দেওয়া হয়, তাই না? মালিক সেটা পূরণ করে আনলে সুবিধে হয়। খুবই সুবিধা হয়। এতে আলোচনার আগেই একটা বেসিক আইডিয়া হয়ে যায়। আমরা মূলত কয়েকটা জিনিস জানার চেষ্টা করি। কি ঘটে, মানে আচরণটা ঠিক কি, কোথায় ঘটে, কখন ঘটে, তখন আশেপাশে কে বা কারা থাকে, আর মালিকের নিজের কি ধারণা, কেন এমনটা হচ্ছে সেটাও তো জানা জরুরি। অবশ্যই। তবে এখানে একটা কিন্তু আছে। মালিক হয়তো বললেন ও খুব রেগে গিয়েছিল, কিন্তু আমাদের জানতে হবে ওই রেগে যাওয়ার সময় ও ঠিক কি করেছিল। এক্স্যাক্টলি। কান কি পেছনের দিকে ছিল, গো গো শব্দ করছিল, নাকি থাবা মেরেছিল? এই যে অ্যাকচুয়াল বিবরণটা, মানে ফেনোটাইপিক ডিসক্রিপশন, এটা খুব দরকারি। অনুমানের চেয়ে ফ্যাক্টস বেশি জরুরি। ঠিক। আর আচরণটা বোঝার জন্য আমরা একটা সহজ ফর্মুলা ব্যবহার করি, ABC। ABC মানে ঘটনা, মানে ঠিক কোন ঘটনার পরে আচরণটা দেখা যায়। ধরুন কলিং বেল বাজলেই কি সে খাটের তলায় লুকায়? বি হলো বিহেভিয়ার বা আসল আচরণটা। সে কি শুধু লুকায় নাকি হিসহিসও করে? আচ্ছা। আর সি? সি হলো কনসিকুয়েন্স বা ফলাফল, মানে আচরণটা করার পর কি হয়। মালিককে ওকে আদর করে শান্ত করার চেষ্টা করেন নাকি বকা দেন? এই পুরো সাইকেলটা বুঝতে পারলে, মানে ট্রিগার আর ফলাফলটা, তাহলে সমাধান করা সহজ হয়। ক্লিনিকে তো আমরা বিড়ালটাকে দেখি, কিন্তু ওর আসল স্বভাব, মানে বাড়ির পরিবেশে ওর আচরণ কেমন সেটাও জানাও তো দরকারি। খুব দরকারি। অন্য প্রাণীদের সাথেও সম্পর্ক কেমন, কতটা কমফোর্টেবল থাকে, এগুলো খুব ভাইটাল। তাই কখনো কখনো বাড়ি ভিজিট করতে হয় বা মালিককে বলি আচরণের একটা ভিডিও তুলে আনতে। হ্যাঁ, ভিডিও খুব হেল্প করে, কারণ ক্লিনিকে ওরা সবসময় ন্যাচারাল বিহেভ করে না, তাই না? একদমই না। আর পুরো এই সময়টায়, মানে ইতিহাস নেওয়ার সময়, আলোচনার সময়, আমাদের খুব ধৈর্য ধরতে হয় আর এমপ্যাথি দেখানোটা খুব জরুরি। ঠিক, কারণ অনেক মালিক হয়তো একটু গিল্টি ফিল করেন বা ইতস্তত করেন সমস্যাটা নিয়ে কথা বলতে। তাই একটা ভরসার জায়গা তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট, যাতে তারা সবটা খুলে বলতে পারেন। আচ্ছা, এই ইতিহাস নেওয়া, আচরণ খুঁটিয়ে দেখা, এগুলোর পর নেক্সট স্টেপ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? নিঃসন্দেহে শারীরিক কারণ খুঁজে বের করা।
এটা তো সবচেয়ে আগে দেখতে হবে। মানে কোনো বিহেভিয়ার প্রবলেমে নিয়ে ভাবার আগে আগে তো শিওর হতে হবে যে ওর কোনো শারীরিক অসুস্থতা নেই। এটা একদম মাস্ট। এটা খুব জরুরি পয়েন্ট, কারণ অনেক সময় আমরা দেখি যে আচরণের পরিবর্তনের পেছনে একটা আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন থাকে। ঠিক, যেমন ধরুন একটা বিড়াল হয়তো লিটার বক্সে যেত নিয়মিত, হঠাৎ সে বাইরে এখানে ওখানে ইউরিনেট করা শুরু করলো। হ্যাঁ, এটা তো খুব কমন সমস্যা। তো এটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর লক্ষণ হতে পারে, অথবা ডায়াবেটিস বা হাইপারথাইরয়েডিজম। আবার ধরুন এফআইসি বলে একটা কন্ডিশন আছে বিড়ালের, মানে ফেলিন ইডিওপ্যাথিক সিস্টাইটিস, সেটাও কিন্তু একটা বড় কারণ। ঠিক। আবার ধরুন একটা শান্তশিষ্ট বিড়াল হঠাৎ খুব ইরিটেবল হয়ে গেল বা কাউকে আঁচড়ে দিল। হ্যাঁ, হতে পারে ওর দাঁতে সাংঘাতিক ব্যথা, অথবা হয়তো আর্থ্রাইটিসের ব্যথা হচ্ছে জয়েন্টে জয়েন্টে, যা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাই আগে একটা থরো ফিজিক্যাল এক্সামিনেশন করতেই হবে। দরকার হলে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এগুলো একদম। মানে যে কোনো শারীরিক কষ্ট বা অসুস্থতার সম্ভাবনাকে রুল আউট করতে হবে। আমরা একটা সিস্টেম ব্যবহার করি, DMI-NITV, মানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্ভাব্য কারণগুলো ভাবি, যেমন এটা কি ডিজেনারেটিভ নাকি অটোইমিউন, মেটাবলিক, নিওপ্লাস্টিক, ইনফেকশাস, ট্রমাটিক, টক্সিক নাকি ভ্যাসকুলার, মানে কোনো কিছুই যাতে বাদ না যায়। আচ্ছা, তাহলে শারীরিক কারণগুলো বাদ দেওয়ার পরেই আমরা আচরণগত দিকটায় ফোকাস করব। ঠিক তাই। তাহলে এবার কিছু কমন আচরণগত সমস্যা নিয়ে কথা বলি, যেগুলো নিয়ে মালিকরা প্রায়ই আমাদের কাছে আসেন। অবশ্যই, তবে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, কিছু আচরণ আছে যা বিড়ালের জন্য একেবারে নর্মাল, কিন্তু আমাদের কাছে হয়তো সেটা একটা সমস্যা। যেমন ধরুন ফার্নিচারে স্ক্র্যাচ করা বা টেবিল কাউন্টারে লাফিয়ে ওঠা, এগুলো ওদের স্বাভাবিক ইনস্টিংক্ট। আবার কিছু আচরণ আছে যা সত্যি অ্যাবনর্মাল, যা হয়তো স্ট্রেস বা অ্যাংজাইটির লক্ষণ, যেমন নিজের লোম নিজেই তুলে ফেলা। অ্যাগ্রেশন বা আগ্রাসী আচরণ তো একটা বড় কনসার্ন অনেকের জন্য। হ্যাঁ, অ্যাগ্রেশন একটা মেজর ইস্যু, আর এরও কিন্তু অনেক রকম রেফার আছে, তাই না? যেমন খুব কমন হলো ফিয়ার অ্যাগ্রেশন বা ভীতিজনিত আগ্রাসন। হয়তো ছোটবেলায় ঠিকমতো সোশ্যালাইজেশন হয়নি, মানে বিভিন্ন মানুষ, পরিবেশ বা অন্য প্রাণীর সাথে পজিটিভ ইন্টারঅ্যাকশন হয়নি, বা হয়তো কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে, তখন সে ভয় থেকে নিজেকে বাঁচানোর জন্য অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। আরেকটা বেশ ইন্টারেস্টিং অ্যাগ্রেশন হয় না, ওই যেটাকে বলে রিডাইরেক্টেড অ্যাগ্রেশন, মানে রাগটা অন্যদিকে চলে যায়। ঠিক ধরেছেন। ধরুন আপনার বিড়াল জানালার বাইরে অন্য একটা অচেনা বিড়ালকে দেখে খুব রেগে গেল, কিন্তু সে তো বাইরে যেতে পারছে না। তখন ঠিক সেই মুহূর্তে যদি আপনি বা বাড়ির অন্য কোনো পোষ্য তার পাশ দিয়ে যান, সে কিন্তু ওই রাগটা আপনার বা তার উপর ঝেড়ে দিতে পারে। একেই বলে রিডিরেক্টেড অ্যাগ্রেশন। ও আচ্ছা, এটা তো বেশ জটিল। এছাড়া টেরিটোরিয়াল বা নিজের এলাকা রক্ষার জন্য অ্যাগ্রেশন, বা মা বিড়ালের তার বাচ্চাদের বাঁচানোর জন্য অ্যাগ্রেশন, এগুলো তো দেখা যায়। হ্যাঁ, এগুলো আছে। আর যেখানে মাল্টিক্যাট হাউসহোল্ড, মানে একাধিক বিড়াল একসাথে থাকে, সেখানেও কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, সেটা তো হয়। যেমন দুজন পরিচিত বিড়ালের মধ্যেই হয়তো খিটিমিটি লেগে গেল, বা একজন আরেকজনকে লিটার বক্স ব্যবহার করতে দিচ্ছে না। একদম। মাল্টিক্যাট বাড়িতে এই সমস্যাগুলো খুব কমন। অনেক সময় খুব সূক্ষ্মভাবেও কনফ্লিক্ট চলতে থাকে, যেমন একজন হয়তো অন্যজনের ফেভারিট ঘুমানোর জায়গাটা দখল করে রাখলো, বা বাথরুমে যাওয়ার পথটা আটকে দিল। এটাকে বলে প্যাসিভ অ্যাগ্রেশন। তার মানে ওদের নিজেদের মধ্যে মারামারি করতে দেওয়াটা ঠিক নয়। না, একদমই নয়। এতে ভয়, স্ট্রেস আরও বাড়ে। দরকার হলে ওদের কিছুদিন সেপারেট রেখে খুব ধীরে ধীরে রিইন্ট্রোডিউস করাতে হতে পারে। এরও নির্দিষ্ট পদ্ধতি আছে। আচ্ছা, এবার আসি আরেকটা খুব কমন আর মালিকদের জন্য বেশ ঝামেলার সমস্যায়, হাউস সয়েলিং, মানে লিটার বক্সের বাইরে পটি বা ইউরিন করা। ইউরিন করলে পেরিউরিয়া, আর পটি করলে মিডুনিং, তাই তো? হ্যাঁ, এর পেছনেও কিন্তু অনেকগুলো সম্ভাব্য কারণ থাকে। প্রথমত, যেটা আগেই বললাম, মেডিকেল ইস্যু, যেমন এফআইসি বা ইউটিআই। দ্বিতীয়ত, এটা হতে পারে মার্কিং বিহেভিয়ার, মানে গন্ধ দিয়ে নিজের এলাকা চিহ্নিত করা, স্প্রে করা বা অল্প পরিমাণে ইউরিন এখানে ওখানে ছিটিয়ে দেওয়া। এটা বিশেষ করে আননিউটার্ড মেল ক্যাটরা বেশি করে, তবে ফিমেল বা নিউটার্ড মেলও করতে পারে। আর তৃতীয় কারণ? তৃতীয় কারণ হতে পারে পরিবেশ বা সোশ্যাল ইস্যু,
লিটার বক্স নিয়ে কোনো সমস্যা বা বাড়ির অন্য বিড়ালের সাথে কনফ্লিক্ট বা অন্য কোনো কারণে স্ট্রেস। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একাধিক কারণ একসাথে কাজ করছে। তাহলে সাধারণ ইউরিন করা আর এই মার্কিং বা স্প্রে করার মধ্যে তফাৎটা বুঝবো কি করে? মার্কিং বা স্প্রে করার সময় বিড়াল সাধারণত দাঁড়িয়ে থাকে, লেজটা খাড়া করে কাঁপায় আর পেছনের দিকে কোনো ভার্টিক্যাল সারফেসে, যেমন ধরুন দেওয়াল বা ফার্নিচারে, অল্প পরিমাণে ইউরিন স্প্রে করে। ও আচ্ছা। আর সাধারণ ইউরিনেশনের সময় ওরা সাধারণত বসে করে আর অপেক্ষাকৃত নরম বা অ্যাবজর্বেন্ট জায়গায়, যেমন কার্পেট বা বিছানায় করতে চায় যদি লিটার বক্স পছন্দ না হয়। লিটার বক্স নিয়ে কি কি সমস্যা হতে পারে? মানে কেন ওরা লিটার বক্স ব্যবহার করতে চায় না? অনেক কারণ থাকতে পারে। 1 নম্বর হলো যথেষ্ট সংখ্যায় বক্স না থাকা। জেনারেল রুল হলো বাড়িতে যতগুলো বিড়াল তার চেয়ে অন্তত একটা বেশি বক্স থাকা উচিত। একটা বেশি? হ্যাঁ, এবং সেগুলো বাড়ির বিভিন্ন জায়গায় নিরিবিলি লোকেশনে রাখতে হবে। দরজার ঠিক পাশে বা যেখানে খুব বেশি লোকজন হাঁটাচলা করে বা ওয়াশিং মেশিনের পাশে, এরম জায়গা চলবে না। আচ্ছা, আর বক্সের ভেতরের জিনিসটা মানে লিটার, সেটারও কি কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। লিটারের টাইপ, টেক্সচার, গন্ধ, এগুলো খুব ম্যাটার করে। বেশিরভাগ বিড়াল গন্ধহীন, নরম, ফাইন গ্রেইনড ক্লাম্পিং লিটার পছন্দ করে। আবার বক্সটা যদি অপরিষ্কার থাকে তাহলে ওরা ব্যবহার করতে চাইবে না। বিড়ালরা খুব পরিষ্কার প্রাণী, তাই রোজ অন্তত 2 বার স্কুপ করা আর নিয়মিত লিটার চেঞ্জ করাটা খুব জরুরি। একটা স্টাডিতে দেখা গেছে পরিষ্কার বক্স ওদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি একাধিক বক্স রাখা হয়, সেগুলো কি পাশাপাশি রাখা চলবে? না, পাশাপাশি রাখলে ওরা ওটাকে একটাই বড় বক্স হিসেবে ধরে নেয়। তাই বাড়ির বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক কিন্তু নিরিবিলি লোকেশনে রাখতে হবে। ধরুন একটা বেডরুমের কোণে, আরেকটা হয়তো লিভিং রুমের একপাশে। আর যদি অন্য বিড়াল বক্স ব্যবহারে বাধা দেয়? সেটাও একটা বড় কারণ। এটাকে বলে লিটার বক্স গার্ডিং। সেক্ষেত্রেও কিন্তু বিড়ালটা ভয়ে অন্য জায়গায় কাজ সেরে ফেলতে পারে। যদি ভুল জায়গায় করেই ফেলে, সেটা পরিষ্কার করার সঠিক উপায় কি? অ্যামোনিয়া বেসড ক্লিনার তো ব্যবহার করা উচিত নয়, তাই না? একদমই না। অ্যামোনিয়া ক্লিনার ব্যবহার করলে বিড়ালটা বরং ওই গন্ধ পেয়ে আবার সেখানে ইউরিনেট করতে পারে, কারণ ইউরিনেও অ্যামোনিয়া থাকে। তাহলে সবচেয়ে ভালো হলো এনজাইমেটিক ক্লিনার ব্যবহার করা। এগুলো ইউরিনের মলিকিউলগুলোকে ভেঙে ফেলে, ফলে গন্ধটা পুরোপুরি চলে যায়। আর অনেক সময় পুরনো বা লুকানো দাগ খুঁজে বের করার জন্য ব্ল্যাক লাইট ব্যবহার করা যেতে পারে অন্ধকারে। আচ্ছা, পরিষ্কার করাটাও তাহলে খুব জরুরি। অবশ্যই। এবার একটু স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড আচরণের কথায় আসি। যেমন কিছু বিড়াল অতিরিক্ত গ্রুমিং করে, মানে গা চাটে, যার ফলে লোম উঠে যায়। হ্যাঁ, এটাকে বলে সাইকোজেনিক অ্যালোপেশিয়া। যদিও এখন এই টার্মটা নিয়ে একটু বিতর্ক আছে, কারণ অনেক ক্ষেত্রে এর পেছনে কোনো স্কিন প্রবলেম বা অ্যালার্জি পাওয়া যায়। তবে দীর্ঘস্থায়ী স্ট্রেস বা অ্যাংজাইটির কারণেও কিন্তু এই ওভার গ্রুমিং শুরু হতে পারে। এটা কি এক ধরনের কম্পালসিভ ডিসঅর্ডার? হ্যাঁ, এটা অনেক সময় একটা কম্পালসিভ ডিসঅর্ডারে টার্ন নিতে পারে। মানে যে কারণে শুরু হয়েছিল সেই কারণটা চলে গেলেও আচরণটা চলতেই থাকে, কারণ আচরণটা নিজেই ওর কাছে একটা স্ট্রেস রিলিভার হয়ে যায়। এরকম আর কি কি কম্পালসিভ ডিসঅর্ডার দেখা যায়? ওই যে অখাদ্য জিনিস খাওয়া? হ্যাঁ, পিকা, যেমন উল বা প্লাস্টিক চিবানো বা খাওয়া, এটাও কিন্তু অনেক সময় বোরডাম, ফ্রাস্ট্রেশন বা ক্রনিক স্ট্রেস থেকে হতে পারে। কিছু ওরিয়েন্টাল ব্রিডে এটা বেশি দেখা যায়। আর সেপারেশন অ্যাংজাইটি? মালিক বাড়ি না থাকলে যে সমস্যাগুলো হয়, কুকুরের মতো কি বিড়ালেরও হয়? হয়, হয়তো কুকুরের মতো অতটা কমনলি ডায়াগনোসড হয় না বা লক্ষণগুলো একটু অন্যরকম হয়, কিন্তু সেপারেশন রিলেটেড প্রবলেমস বা এসআরপি বেড়ালেরও হয়। লক্ষণগুলো কি রকম হতে পারে? যেমন মালিক বাড়ি না থাকলে অতিরিক্ত ডাকাডাকি করা, ভুল জায়গায় ইউরিনেট বা ডিফিকেট করা, জিনিসপত্র নষ্ট করা, বা মালিক বেরোনোর প্রস্তুতি নিলেই খুব অ্যাংশাস হয়ে পড়া। এখানেও কিন্তু ট্রিগারটা আইডেন্টিফাই করা জরুরি, যেমন মালিকের চাবি হাতে নেওয়া বা ব্যাগ গোছানোর শব্দ। আর ভয় বা ফোবিয়া? ভয় বা ফোবিয়াও খুব কমন। এর মূলে থাকতে পারে ছোটবেলায় অপর্যাপ্ত সোশ্যালাইজেশন বা কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স। এখানে ট্রিগার স্ট্যাকিং বলে একটা কনসেপ্ট আছে, সেটা খুব ইন্টারেস্টিং। ট্রিগার স্ট্যাকিং সেটা কি? মানে ধরুন একদিনে পরপর কয়েকটা ছোট ছোট স্ট্রেসফুল ঘটনা ঘটল, যেমন সকালে ভ্যাকিউম ক্লিনারের আওয়াজে ভয় পেল, দুপুরে একজন অচেনা লোক এলো বাড়িতে, বিকেলে বাইরে বাজ পড়ল। এই ছোট ছোট স্ট্রেসগুলো পরপর জমতে জমতে
একটা সময় হয়তো খুব সামান্য কারণেই সে একটা বিরাট রিয়াকশন দেখিয়ে ফেলল। এটাকে বলে ট্রিগার স্ট্যাকিং। ও আচ্ছা, মানে ছোট ছোট চাপ জমে বড় আকার নেয়। একদম। তাই ছোট্ট বিড়ালছানার মধ্যে প্রথম ভয়ের লক্ষণ দেখলেই কিন্তু আর্লি ইন্টারভেনশন খুব জরুরি। তাহলে এইসব সমস্যা বিশ্লেষণ করে কারণ খুঁজে বের করে আপনারা একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেন, তাই তো, যেটাকে বিহেভিয়ার মডিফিকেশন প্ল্যান বা বিএমপি বলা হচ্ছে। দাদা, বিড়ালের সমস্যা, ওর পার্সোনালিটি, বাড়ির পরিবেশ, মালিকের লাইফস্টাইল সব কিছু কনসিডার করে এটা তৈরি করা হয়। এই প্ল্যানের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সাধারণত? প্রথম কাজ হলো একটা স্ট্রেস রিভিউ করা, মানে বিড়ালটার পরিবেশে এমন কি কি জিনিস আছে যা ওর স্ট্রেস বাড়াতে পারে। যেমন ধরুন, ওর খাবার বা জলের বাটিটা কোথায় রাখা, লিটার বক্সগুলো কোথায়, ওর কি কোনো সেফ হাইডিং প্লেস আছে, খেলার জন্য যথেষ্ট সুযোগ পায়, বাড়ির অন্য প্রাণীদের সাথেও সম্পর্ক কেমন, জানালার বাইরে কি অন্য বিড়াল এসে ওকে বিরক্ত করে, এমনকি বাড়িতে কোনো নতুন পারফিউম বা এয়ার ফ্রেশনার ব্যবহার হচ্ছে কিনা, এই সব খুঁটিনাটি দেখতে হয়। আমরা 5 পিলার্স অফ হেলদি এনভায়রনমেন্ট বা মেমো প্রিন্সিপাল ফলো করার চেষ্টা করি। মেমো? হ্যাঁ, মানে মাল্টিমোডাল এনভায়রনমেন্টাল মডিফিকেশন। মূল লক্ষ্য হলো বিড়ালটার জন্য একটা নিরাপদ, প্রেডিক্টেবল এবং স্টিমুলেটিং পরিবেশ তৈরি করা। আচ্ছা, এরপর নিশ্চয়ই যে আচরণটা সমস্যা করছে সেটাকে কমানোর চেষ্টা করা হয়। হ্যাঁ, আমরা ট্রিগারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, মানে ঠিক কি হলে আচরণটা দেখা যায়। তারপর চেষ্টা করি সেই ট্রিগারগুলোকে যতটা সম্ভব কমানো বা মডিফাই করা যায় কিনা। অনেক সময় মালিককে বলি একটা বিহেভিয়ার লগবুক মেনটেন করতে। লগবুক? হ্যাঁ, মানে কখন, কোথায়, কি পরিস্থিতিতে আচরণটা হলো সেটা লিখে রাখা। এতে প্যাটার্নটা বুঝতে সুবিধা হয়, আর ট্রিগারটা জানা থাকলে আমরা বিড়ালটাকে শেখাতে পারি যে ওই পরিস্থিতিতে অন্য কিছু করতে, মানে একটা অল্টারনেটিভ বিহেভিয়ার দিতে। পরিবেশটাকেও কি এনরিচ করার কথা বলা হয়? অবশ্যই, এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। তবে মাথায় রাখতে হবে যে কোনো চেঞ্জ খুব ধীরে ধীরে ইন্ট্রোডিউস করতে হয়। হুট করে বড় পরিবর্তন আনলে সেটাই আবার স্ট্রেসের কারণ হতে পারে। এনরিচমেন্ট মানে ঠিক কি বোঝায়? এর মধ্যে অনেক কিছু পড়ে, যেমন খেলার সুযোগ বাড়ানো, বিশেষ করে ইন্টারঅ্যাক্টিভ প্লে সেশন, ফুড পাজল ব্যবহার করা যাতে ওকে একটু মাথা খাটিয়ে খাবারটা বের করতে হয়, ভার্টিক্যাল স্পেস মানে উঁচু জায়গায় ওঠার বা বসার ব্যবস্থা করা, স্ক্র্যাচিং পোস্ট দেওয়া ওর পছন্দ অনুযায়ী, সেফ হাইডিং প্লেস রাখা, এই সব কিছুই ওর মেন্টাল এবং ফিজিক্যাল স্টিমুলেশন বাড়ায়। আর আচরণ পরিবর্তনের জন্য কিছু নির্দিষ্ট টেকনিকও তো আছে, তাই না? যেমন ডিসেনসিটাইজেশন। হ্যাঁ, ডিসেনসিটাইজেশন মানে হলো যে জিনিসটাতে ও ভয় পায় বা অ্যাংশাস হয় সেটার সাথে খুব অল্প মাত্রায়, মানে যে মাত্রায় ওর কোনো রিয়াকশন হয় না সেখান থেকে ধীরে ধীরে এক্সপোজার বাড়ানো। আর কাউন্টার কন্ডিশনিং? কাউন্টার কন্ডিশনিং হলো ওই ভয়ের বা অ্যাংজাইটি ট্রিগারটার সাথে একটা পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি করা। যেমন যখনই ভ্যাকিউম ক্লিনার চলে তখনই ওকে ওর সবচেয়ে প্রিয় ট্রিটটা দেওয়া, যাতে ওর মনে হয় ওহ, ওই শব্দটা মানেই ভালো কিছু পাওয়া যাবে। তবে এগুলো খুব কেয়ারফুলি আর সিস্টেম্যাটিক্যালি করতে হয়। আর পজিটিভ রিইনফোর্সমেন্ট তো সবসময় জরুরি। একদম। কাঙ্ক্ষিত আচরণের জন্য রিওয়ার্ড দেওয়া, সেটা খাবার হতে পারে, খেলা হতে পারে, বা শুধু একটু আদর বা প্রশংসা, এটাই শেখার সবচেয়ে এফেক্টিভ উপায়। পানিশমেন্ট বা শাস্তির ব্যাপারে কি বলবেন? বকাঝকা বা ভয় দেখানো? দেখুন, পানিশমেন্ট মানে বকাঝাকা, মারা বা ভয় দেখানো, এটা তো একদমই করা উচিত না। এতে কিন্তু সমস্যা কমবে না, উল্টে ভয়, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন এগুলো মানে আরও বেড়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, মালিকের সাথে বিড়ালটার যে ভরসার সম্পর্ক সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে উপায়? আমরা সবসময় লিমা প্রিন্সিপাল ফলো করার কথা বলি, মানে লিস্ট ইন্ট্রুসিভ, মিনিমালি অ্যাভার্সিভ, অর্থাৎ এমন পদ্ধতি ব্যবহার করা যা সবচেয়ে কম জবরদস্তিমূলক এবং কম ভীতিপ্রদ। অনেক সময় মালিকরা অজান্তেই হয়তো প্রবলেম বিহেভিয়ারটাকে রিইনফোর্স করে ফেলেন, তাই না? হ্যাঁ, এটাও হয়। যেমন একটা বিড়াল হয়তো অ্যাটেনশন সাকিং এর জন্য ম্যাও ম্যাও করছে, মালিক যদি বিরক্ত হয়েও ওকে বকা দেন বা ওর দিকে তাকান, তাহলেও কিন্তু ও অ্যাটেনশন পেল। চিকিৎসার অংশ হতে পারে, মানে আনইনটেনশনাল রিইনফোর্সমেন্টটা বন্ধ করা। আর সাপোর্টিভ থেরাপি হিসেবে ফেরোমনের কথা বলছিলেন? হ্যাঁ, সিনথেটিক ফেলিন ফেরোমন ব্যবহার করা যেতে পারে। এগুলো বিড়ালের মধ্যে একটা শান্ত আর নিরাপদ থাকার অনুভূতি জাগাতে সাহায্য করে।
যেমন ফেলিওয়ে ক্লাসিক, মাল্টিক্যাট বা অপটিমাম। এগুলো স্প্রে বা ডিফিউজার ফর্মে পাওয়া যায়। আর মেডিসিন, ঔষধের কি কোনো ভূমিকা আছে? কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেখানে অ্যাংজাইটি বা স্ট্রেস খুব বেশি বা যেখানে আচরণটা খুব সিভিয়ার, সেখানে ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহারের প্রয়োজন হতে পারে। কিছু আছে শর্ট টার্মের ব্যবহারের জন্য, মানে ক্রাইসিস বাস্টার হিসেবে, যেমন ট্রাজোডোন বা গ্যাবাপেন্টেন। আবার কিছু আছে লং টার্ম ব্যবহারের জন্য, যেমন SSRI গ্রুপের ঔষধ। তবে এটা অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশন এবং সুপারভিশনেই করতে হবে। আচ্ছা, তাহলে সবশেষে আসি প্রগনোসিস বা ফলাফলের কথায়। এই চিকিৎসার সাকসেস রেট কেমন? কতটা আশা করা যেতে পারে? দেখুন, একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখাটা খুব জরুরি। সব আচরণগত সমস্যা যে 100% কিওর হয়ে যাবে তা কিন্তু নয়, বিশেষ করে যদি সমস্যাটা অনেক দিনের পুরনো হয় বা খুব কমপ্লেক্স হয়। তবে সঠিক ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করলে বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশনের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আনা সম্ভব, যাতে বিড়াল এবং মালিক দুজনেই কোয়ালিটি অফ লাইফটা বেটার হয়। এই সাফল্যের সম্ভাবনাটা নিশ্চয়ই অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। অবশ্যই, যেমন সমস্যাটা ঠিক কি, কতদিন ধরে চলছে, কতটা সিভিয়ার, ট্রিগারগুলোকে কতটা কন্ট্রোল করা সম্ভব, মালিক কতটা কমিটেড, মানে কতটা সময় আর এফোর্ট দিতে পারবেন, বাড়ির পরিবেশটাকে কতটা মডিফাই করা সম্ভব, আর অবশ্যই সেফটি ইস্যু, মানে আচরণটা কি মানুষ বা অন্য প্রাণীর জন্য বিপজ্জনক। এই সব কিছু মিলিয়েই প্রগনোসিসটা ঠিক হয়। আর পরিবর্তনে তো সময় লাগেই, ধৈর্য ধরতে হয়। একদম, ধৈর্য আর কনসিস্টেন্সি, এই দুটো খুব জরুরি। ফলো আপ বা নিয়মিত যোগাযোগ রাখাটা কতটা জরুরি? ফলো আপটা কিন্তু খুব জরুরি, কারণ ম্যানেজমেন্ট প্ল্যানটা তো সবসময় এক থাকবে না, সময়ের সাথে সাথে একটু অ্যাডজাস্ট করতে হতে পারে। বিড়ালটা কেমন রেসপন্ড করছে, নতুন কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা, মালিক ঠিকঠাক সব করতে পারছেন কিনা, এগুলো জানার জন্য রেগুলার ফলো আপ মাস্ট। আর কখন একজন জেনারেল ভেটেরিনারিয়ানের মনে হতে পারে যে কেসটা একজন স্পেশালিস্টের কাছে রেফার করা উচিত? যখন সমস্যাটা খুব জটিল হয়, যেমন ধরুন সিভিয়ার অ্যাগ্রেশন যার ফলে সেফটি রিস্ক আছে, অথবা যখন বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্ট চলার পরেও তেমন কোনো উন্নতি হচ্ছে না, বা ধরুন ভেটেরিনারিয়ান নিজে মনে করছেন যে এই বিষয়ে আরও স্পেশালাইজড নলেজ বা এক্সপিরিয়েন্স দরকার, অথবা মালিক নিজেই যদি একজন বিহেভিয়ার স্পেশালিস্টের ওপিনিয়ন চান, এই সব ক্ষেত্রে একজন বোর্ড সার্টিফাইড ভেটেরিনারি বিহেভিয়ারিস্ট DACVB বা সার্টিফাইড অ্যাপ্লাইড অ্যানিমাল বিহেভিয়ারিস্ট CAAB এর কাছে রেফার করা উচিত। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় জানতে পারলাম। বিড়ালের আচরণের সমস্যার পেছনে অনেক কারণ থাকতে পারে, শারীরিক, পরিবেশগত, সামাজিক। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কারণটা খুঁজে বের করা, প্রথমে শারীরিক অসুস্থতা আছে কিনা সেটা নিশ্চিত করা, আর তারপর একটা সিস্টেম্যাটিক প্ল্যান অনুযায়ী এগোনো দরকার। একদম, আর পুরো ব্যাপারটাতেই এমপ্যাথি, পেশেন্স আর কনসিস্টেন্সি রাখাটা খুব জরুরি। স্ট্রেস কমানো, ওদের বেসিক নিডগুলো ফুলফিল করা, আর পানিশমেন্ট অ্যাভয়েড করে পজিটিভলি আচরণ মডিফাই করার চেষ্টা করা, এটাই হলো মূল মন্ত্র। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে, যারা আমাদের শুনছেন তারা একটু ভেবে দেখতে পারেন, আপনার বাড়ির পরিবেশ বা আপনার ডেইলি রুটিনের কোনো ছোটখাটো পরিবর্তন আপনার বিড়ালটার জীবনে অনেকখানি স্বস্তি বা সিকিউরিটির অনুভূতি এনে দিতে পারে। খুব ভালো একটা প্রশ্ন। হতে পারে সেটা ওর লিটার বক্সটা আরেকটু নিরিবিলি জায়গায় সরিয়ে দেওয়া, বা রোজ নিয়ম করে ওর সাথে 5-10 মিনিট খেলা, অথবা জানালার পাশে ওর জন্য একটা উঁচু আরামদায়ক বসার জায়গা করে দেওয়া। ঠিক, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অনেক সময় বিরাট পার্থক্য গড়ে তোলে। আর মনে রাখতে হবে, প্রয়োজনে একজন প্রফেশনালের সাহায্য নিতে কিন্তু দ্বিধা করা উচিত নয়। সঠিক গাইডেন্স পেলে অনেক সমস্যারই সমাধান খুঁজে পাওয়া যায়।